আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যেই নামে আমাকে চিনো, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার লাইফের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম অনুভূতিমূলক একটি চমৎকার গিফট ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো সবাই তোমরা জানো আজ 1 অগাস্ট 2026। আজকের এই দিনটা বিশেষ করে আমার জন্য একটা স্পেশাল দিন, কারণ আজকে এই দিনে আমি জন্মগ্রহণ করি, আমার আজকে বার্থডে। এবং এর চাইতেও আরও বেশি স্পেশাল আজকের এই ক্লাসটা এই কারণে যে আমার লাইফের এটাই ফার্স্ট ক্লাস যে ক্লাসে আমি আমার অনার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে নিয়ে চেষ্টা করতেছি একটা স্পেশাল গিফট উপহার দেওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ ইমরান, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে মোহাম্মদ ইমরান স্যার, আর আমি নারায়ণগঞ্জ থেকে ক্লাসটা নিচ্ছি। আমার একটা কথা তোমাদেরকে বলি, আজকের এই ক্লাসটা কেন তো স্পেশাল এই কারণে যে আমি 2020 সাল থেকে এই অনলাইনে কার্যক্রম শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের প্ল্যাটফর্মটার নাম হচ্ছে কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটার যাত্রা শুরু হয় করোনা প্যান্ডামিকের সময় 2020 সাল, যখন সারা বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব ছিল। তো এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা সেই 2020 সাল থেকে এই পর্যন্ত আল্লাহর নাম নিয়ে এখনও আমরা কন্টিনিউ করতেছি, এবং প্রতিটা বছর অনেক স্টুডেন্টের সাথে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, ওদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি, এবং এটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে সবাইকে নিয়ে। আর এই যে প্ল্যাটফর্মটার নাম কোয়ান্টাম, এই প্ল্যাটফর্মটার নাম আমার নিজের দেওয়া নাম নয়। এই কোয়ান্টাম নামটা আমার বেস্ট ফ্রেন্ড, তার নাম হচ্ছে মোহাম্মদ বেলায়েত। আমরা 3 জন ফ্রেন্ড, আমি মোহাম্মদ ইমরান, আরেকজন হচ্ছে মোহাম্মদ মেহেদি, আর একজন হচ্ছে মোহাম্মদ বেলায়েত। এই 3 জন ফ্রেন্ড ক্লাস 9 থেকে আমরা একই সাথে আমাদের লাইফের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং একই সাথে আমরা এখন পর্যন্ত আছি। আলহামদুলিল্লাহ, দোয়া করি যাতে আমরা মৃত্যুর পর এবং সব সময় যাতে আমরা বন্ধুরা একসাথে থাকতে পারি, এবং আমরা সবাই একসাথে জানাতে যেতে পারি ইনশাল্লাহ। তো এই হচ্ছে ব্যাপারটা যে আমরা 2020 সাল থেকে এই প্ল্যাটফর্মের যেই অগ্রযাত্রা সেটা আমরা শুরু করেছি। থ্যাংক ইউ সো মাচ যে হ্যাপি দিয়েছো আমাকে, খুশি হলাম। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে ফার্স্ট ক্লাস করতেছি। আসলে আমার 2021 সাল থেকে মূলত অনলাইনে ক্লাসের যাত্রাটা শুরু হয়। 2020 সাল থেকে শুধু আমরা পরীক্ষার কার্যক্রম শুরু করেছিলাম, আর 2021 সাল থেকেই মূলত ক্লাসের ক্লাসটা আমি শুধুমাত্র জুম অ্যাপেই নিয়েছিলাম 2021 সাল থেকে এই পর্যন্ত। কেক খাওয়াবো? তো আচ্ছা, যাই হোক, তোমাদেরকে অনলাইনে কেক একটা ছবি দিব না, যাক বলছো, খুশি হলাম। তো যেই দিন থেকে আমি অনলাইনে পড়াচ্ছি এই পর্যন্ত জুম অ্যাপ ছাড়া আমি পড়াই না, এটা একটা আমার ড্রিম। কেন? এই যে একটা বিষয় তোমরা খেয়াল করো, সাপোজ তুমি যার কাছেই পড়তে চাও, সে যদি তোমাকে অফলাইনে পড়ায় অবশ্যই তোমার বাসায় এসে পড়াবে। যদি বাসায় এসে তোমাকে পড়ায় তাহলে দেখা যাবে তুমি খুব সুন্দরভাবে তার ক্লাসটা করতে পারতেছো, সুন্দরভাবে তাকে প্রশ্ন করতে পারতেছো, তারপরটা বুঝে নিতে পারতেছো, এবং যে কোনো সমস্যা থাকলেই তুমি কী করতে পারতেছো, তার কাছ থেকে প্রশ্নটা উত্তর করতে পারতেছো। কিন্তু অনলাইনে হইলে কিন্তু এটা খুবই কষ্টকর, কারণ দেখা যায় অনলাইনে আমরা যখন ক্লাসটা করি আমাদের আসলে যে কথোপকথন করার যেই সুযোগটা সেটা এরকমভাবে থাকে না। শুধুমাত্র জুম অ্যাপ বা গুগল মিট বা এরকম যেই আমাদের সুযোগ রয়েছে অনলাইনে যে সাপোর্ট, সেগুলোতেই থাকে। তা আমি আসলে কোনো বিষয়টাকে ছোট করব না, সবই ভালো। বা যারা অনলাইনে পড়ায় অবশ্যই তারা কিন্তু অনেক ভালো পড়ায়, কিন্তু কথা হচ্ছে অনলাইনে আমি শুধু জুম অ্যাপটা ইউজ করি কেন? এর একটাই কারণ হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে তুমি যদি শিখতে পারো তাহলে দেখা যাবে আমি তোমাকে প্রত্যেক দিন বাসায় এসে পড়াচ্ছি, সিরিয়াসলি বলতেছি। আমি আমার কথা এই কথাই বলতেছি, যদি জুম অ্যাপে তুমি পড়ো আমার কাছে কেন, পৃথিবীর যার কাছেই পড়ো মনে হবে যে সে তোমাকে বাসায় এসে পড়াচ্ছে, এই জন্য জুমে পড়াচ্ছি। আর প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে, যে কোনো সময় দেখার সুযোগ থাকবে। তো আমার আসলে স্টুডেন্ট যারা আছে, অনেক স্টুডেন্টরা এখন জয়েন করছে, আমি আসলে সবার নাম বলতে চাচ্ছি না কারণ আমার সময় কমে চলে যাবে, তো এই জন্য মোটামুটি আসো নাকি। আমার এই ক্লাসটা আজকেই লাইফের ফার্স্ট অনার্স ডিপার্টমেন্টের ক্লাস, কারণ আমি এতদিন যে ক্লাসগুলো নিয়েছিলাম ক্লাস 9, ক্লাস 10, ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, কিন্তু অনার্সের ডিপার্টমেন্টের যে ক্লাস এটা আজকে আমার লাইফের ফার্স্ট। এই জন্য আজকে এই আজকের এই প্রোগ্রামটা বা আজকের ক্লাসটা আমার এই লাইফের অনেকটা ইন্টারেস্টিং, এই হচ্ছে মূল বিষয়। তো
আমি তোমাদেরকে একটা কথাই বলি, যারা যারা আছো নিচে স্টুডেন্টরা বা অনার্সের বাইরে, তোমাদেরকে জাস্ট একটা কথাই বলি যে তোমরা যদি মনে করো আমি এই মানুষটা তোমার লাইফের কোনো না কোনো একটা ক্ষেত্রে উপকার করতেছি, অবশ্যই একটু চেষ্টা করো নিয়মিত পড়ার জন্য, নিয়মিত ক্লাস করার জন্য, এবং নিয়মিত আমি তোমাদেরকে যতটুকু পড়া দিব পড়াটা সুন্দর হবে ডে বাই ডে আমাকে দেওয়ার জন্য। আর আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে একটা টেকনিক তোমাদের শিখা দিই, সেটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করার জন্য কিন্তু আমরা অনেক অনেক কিছুই প্ল্যান পরিকল্পনা করি, আমরা অনেক টেনশনে থাকি সিলেবাস কীভাবে কমপ্লিট হবে। তো এই একটা SMS এর মাধ্যমে আমি তোমাদের সবাইকে জাস্ট টেকনিকটা শিখা দিই। সিলেবাস কমপ্লিট করার জন্য প্রত্যেক দিন তুমি 3টা কাজ করবা। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে আমি আমার প্ল্যাটফর্ম থেকে এই কথাটা সবাইকে বলি। প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন লিখতে হবে, এবং প্রত্যেক দিন দেখাইতে হবে। এই 3টা কাজ প্রত্যেক দিন তোমাকে পড়তে হবে। তুমি যাই পড়ো মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং প্রত্যেক দিন যা যা পড়ছো তা তা খাতায় লিখতে হবে, এবং প্রত্যেক দিন যেই লেখাগুলো তুমি কমপ্লিট করছো সেটা ছবি তুলে দেখাইতে হবে। এখন তুমি কাকে দেখাবা? তুমি যার কাছে পড়ো, এটা আমিও হইতে পারি বা অফলাইনে কোনো টিচারও হইতে পারে। যদি এই 3টা কাজ নিয়মিত করতে পারো তাহলে তোমার সিলেবাস শেষ হইতে বেশি দিন লাগবে না ইনশাল্লাহ। আর সিলেবাস শেষ করতে কয় ঘন্টা পড়তে হবে ডাজেন্ট ম্যাটার, মনোযোগ দিয়ে তুমি 1 ঘন্টা পড়ো তাহলেই এনাফ। 2 ঘন্টা পড়লেও এনাফ, 3 ঘন্টা পড়লেও এনাফ, 10-12 ঘন্টা 11 ঘন্টা এত বেশি পড়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট মনে রাখবা মনোযোগের সহিত যদি 1 ঘন্টা পড়ো, সেই 1 ঘন্টা থেকে আস্তে আস্তে তুমি সর্বোচ্চ তুমি যতটুকু পারবা তোমার লাইফে যতটুকু পসিবল তুমি এফোর্ট দিয়ে পড়তে পারবা। তো সিলেবাস কমপ্লিট করার জন্য আমি 3টা কথাই বললাম। প্রত্যেক দিন আপনাকে পড়তে হবে এবং প্রত্যেক দিন খাতায় লিখতেও হবে, যা যা পড়বেন খাতায় লিখবেন এবং প্রত্যেক দিন দেখাইতে হবে। এই 3টা কাজ করবেন। এবং কতক্ষণ পড়বেন এর সঠিক উত্তর হচ্ছে আপনার লাইফে আপনার যতক্ষণ পসিবল ততক্ষণ পড়বেন। অনেকে প্রশ্ন করে যে স্যার আমরা কতক্ষণ পড়বো বা ভাইয়া কতক্ষণ পড়বো, কতক্ষণ পড়লে সিলেবাস কমপ্লিট হবে? এর একটাই উত্তর আমার কাছে, যতক্ষণ তুমি মনোযোগ সহকারে পড়তে পারো, পড়ার টেবিলে থাকতে পারো, তোমাকে ততক্ষণ পড়া উচিত। তাহলেই তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সকল বিষয়। সবাইকে জাস্ট আমি একটা প্রশ্ন করলাম, এই কথাটা বুঝতে পারছো কি একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। যারা শুনতে পেয়েছো আমাকে জানাও, ভয়েসে কথা বলে আরো সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ আব্দুল কারিম, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো সিলেবাস কমপ্লিট করার জন্য আমরা অনেক অনেক তোমাদের ওষুধ দেই, সেই ওষুধগুলো তোমরা সেবন করো। তো আমরা অনেকেই পারো সিলেবাস কমপ্লিট করতে, অনেকে পারো না। তো আমার মেসেজ হচ্ছে একটাই, প্রত্যেক দিন তোমাকে পড়তে হবে, লিখতে হবে, অবশ্যই দেখাইতে হবে। তো এই বিষয়টা বলেই আমি তোমাদেরকে একটা স্পেশাল সাপোর্ট দিলাম বা স্পেশাল একটা টেকনিক শেখালাম যাতে তোমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারো। তো কথা বললে আসলে অনেক কথাই বলা হয়, সবগুলো কথা বলার এই মুহূর্তে সুযোগ আমার নাই। তারপরেও আমি যেটা মনে করি সেটা হচ্ছে, তুমি যদি মনে করো যে ইমরান স্যার বা ইমরান ভাইয়া আমার অফলাইন শিক্ষক বা অফলাইনে আমাকে পড়ায় ডেইলি, যদি এতটুকু মনে করে আমার কাছে দৈনিক পড়া দিতে পারো এবং পড়া নিতে পারো, তুমি জাস্ট চ্যালেঞ্জ করতে পারো নিজেকে যে হ্যাঁ তুমি 3 মাসে সর্বোচ্চ 6 মাসে তোমার সকল অধ্যায় সকল বিষয় এমনিতেই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। যদি এটা করতে পারো, সর্বোচ্চ 6 মাসের বেশি লাগবে না যদি তুমি সিলেবাস কমপ্লিট করতে চাও। জাস্ট উইথ থিওরিটা মনে রাখবা, প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন লিখতে হবে, প্রত্যেকদিন দেখাইতে হবে। আর যত রকম প্রবলেম আছে সবগুলো প্রবলেম তো সলভ আমরা তোমাদের করে দিব ইনশাল্লাহ, তাই না? যখনই পারি, হয় 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে বা একদিন আগে একদিন পরে, কিন্তু কথা হচ্ছে তোমাকে 100% ডেডিকেট থাকতে হবে যে হ্যাঁ আমি যার কাছে পড়তেছি সে আমাকে অফলাইনে বাসায় এসে পড়াচ্ছে। যদি তুমি এটা মনে করে পড়ো তাহলে তোমার এই যে অনলাইনে ক্লাসের প্রতি একটা অনীহা, আজকে ক্লাস করতে ভালো লাগছে না, নেট প্রবলেম, এই সে কত কিছু, দূর গতকাল ক্লাস করি না আজকে ক্লাস করবো না, গতকাল ক্লাস রেকর্ড দেখি না আজকে ক্লাসে বুঝবো না, এই যে ভুংবাং কথাগুলো আছে না, এই ভুংবাং কথাগুলো তোমার আর পরবর্তীতে নিজেরা বিশ্বাস করতে মন চাবে না। তুমি বলবা যে আমি ফাঁকিবাজি হব কীভাবে, আমার স্যার বা আমার ভাইয়া তো প্রত্যেক দিন আমাকে পড়ায়, বাসায় এসে পড়ায়, তো সে তো আমাকে পানিশমেন্ট দিচ্ছে। পানিশমেন্টটা এখন কি জানো, আমি তো তোমাকে হয়তো বা কোনো বকাঝকা দিতে পারি না বা ব্যাট দিয়ে বাড়ি দিতে পারবো না। পানিশমেন্টটা হচ্ছে আমাদের অনলাইনে পানিশমেন্ট হচ্ছে জরিমানা কাউন্ট করা। আমরা অফলাইনে থাকলেও তো ব্যাতের বাড়ি দিতে পারতাম, বকাঝকা করতে পারতাম, গার্ডিয়ান ডেকে এনে তোমাদের পড়াইতে পারতাম, বলতে পারতাম যে আপনার বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা ভালো না, লেখাপড়া ঠিকমতো করে না, একটু শাসন করে। কিন্তু অনলাইনে যারা আমরা পড়াই তাদের আসলে এই অধিকারটা নাই, কারণ অনলাইনে যারা তোমরা পড়তে আসো তোমরা আসলে ডেডিকেটেড। তো তোমাদের ডেডিকেশন দেখে আমরা নিজেরাই অনেকটা খুশি হয়ে যাই যে এত কষ্ট করে বাচ্চারা অনলাইনে পড়ে, অফলাইনে হলে তা আমরাও এত কষ্ট করে পড়তাম না। তো যদি দেখা যায় অনলাইনে বাচ্চারা কথা না শুনে, ওদের জাস্ট জরিমানা কাউন্ট করতে হয়, জরিমানা কাউন্ট করলেই ওরা সোজা হয়ে যাবে।
তো এই জন্য জিনিসটা বলা, যারা আর কি এখন পর্যন্ত আমার এখানে যারা পড়তেছো, যারা একটু পিছিয়ে আসো বা একটু ফাঁকিবাজি করার পরিকল্পনা আসো বা ফাঁকিবাজি করতে চাচ্ছ, এখন থেকে কিন্তু আমি তোমাদের জরিমানাগুলো স্টেট বাই স্টেট কাউন্ট করতেছি, সবাইকে বলতেছি। এইচএসসি হও, এসএসসি হও বা অনার্স হও, সবাইকে বলি জরিমানা কিন্তু অবশ্যই কাউন্ট করতেছি। যদি তুমি কোনো হেলাফেলা করো, কোনো অবহেলা করো, বি কেয়ারফুল। আমি তোমাকে অফলাইনে না পড়ালেও কিন্তু অফলাইনের মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, তবে তোমাকে সেটা মেনে চলতে হবে। অবশ্যই সেই কথাটা 100% প্রমাণ দেখাইতে হবে, আমি দেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে কথা। তো অনেক কথাই বলছি, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের মাসের 1ম তারিখ, আর আমরা আল্লাহর নামে আজকে শুরু করব আমাদের এই মাসের জার্নিতে। আমরা চেষ্টা করব আস্তে আস্তে যতটুকু সম্ভব, যেই বিভাগে থাকি, যেই ক্লাসেই থাকি, সুন্দর করে ডে বাই ডে পড়া কমপ্লিট করা, পড়াগুলো জমা দেওয়া। তো সবাইকে আমি বলি, যারা ছোট ব্যাচ আছো, বড় ব্যাচ আছো, সবাইকে এই কথাটা বলি। ক্লাস 21 জন বর্তমানে জয়েন করছো, মাশাআল্লাহ, খুশ হলাম। জাস্ট এই একটা SMS দিয়েই আমি ক্লাসটা শুরু করব। সবাইকে বলতেছি এখন থেকে জাস্ট প্রত্যেক দিন মনে রাখবেন, ইমরান স্যার বা ইমরান ভাইয়া আপনাকে অফলাইনে পড়ায়, প্রত্যেক দিন তার কাছে আপনাকে পড়া দিতে হবে, পড়া নিতে হবে, এবং প্রত্যেক দিন প্রবলেমগুলো তার কাছ থেকে সলভ করে নিতে হবে। যদি এভাবে সারা মাস এবং সারা বছর পড়তে পারেন, তাহলে আপনার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথাগুলোই তোমাকে মনে রেখে আজকে থেকে কাজ শুরু করতে হবে। এখন আমাকে জানাও, এই কাজটা কি করতে পারবা নাকি পারবা না? ইয়েস অর নট? সবার রেসপন্স আমি চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। 2 জন কথা বলছে, 3 জন, 4 জন। ক্লাসে আসো 21 জন, কথা বলো 3-4 জন, বাকি রেখে চুপচাপ। থ্যাংক ইউ সো মাচ। অনেক কথাই বললাম, অনেক কথাই তোমরা শুনেছো। তো তোমাদের দিক থেকে যদি কোনো এখন বর্তমানে প্রশ্ন থাকে বলতে পারো, আদারওয়াইজ আমার ছোট বাচ্চারা যারা আছো তোমরা চলে যাও, বড় বাচ্চাদের নিয়ে এখন আমরা ক্লাস শুরু করব। তো আমাকে জানাও যদি কার কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ অবশ্যই দিয়ে দিব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করি আর কোনো প্রশ্ন নেই। তো তোমরা অনেক কষ্ট করে এতক্ষণ ধরে জয়েন করেছিলা। আচ্ছা, আমি উত্তর নিই। আচ্ছা বলি, যারা জুনিয়র ব্যাচ আছো, অনার্সে পড়ো না, তাদেরকে বলতেছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আদারওয়াইজ তোমরা চলে যেতে পারো। এখন আমরা আমাদের অনার্স ডিপার্টমেন্টের বাচ্চাদের সাথে পড়ালেখা করব। হ্যাঁ, অনার্সে যারা আছেন আপনারা এখন প্রশ্ন করেন। কেউ হয়তো বা প্রশ্ন করছিল, প্রশ্নটা ভালো করে আসে না, এক একজন করে বলেন, আমরা এখন ক্লাস শুরু করবো একটু পরে। বলেন, প্রশ্ন বলেন। স্যার, আমি প্রাণী বিজ্ঞানের স্টুডেন্ট, আমাদের কি পদার্থ বিজ্ঞান আছে? না, তোমাদের পদার্থ বিজ্ঞান নেই, তোমাদের রসায়ন আছে। ওকে, তোমাদের পদার্থ। থ্যাংক ইউ স্যার। ওকে, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, এরপরে প্রশ্ন করছি আরেকজন, বলো প্রশ্ন তাড়াতাড়ি বলো, আমরা এখন ক্লাস শুরু করবো একটু পরে। প্রশ্ন কি আছে আর কারো? ক্লাসের টাইমিংটা কি সব সময় এই টাইমেই থাকবে? ক্লাসের টাইমিংটা লেট হয়ে যায় না? হ্যাঁ, ক্লাসের টাইমিংটা আমি আসলে আজকেই ফার্স্ট ক্লাসের জন্যই আমি একটু চেঞ্জ করছি। আমি ক্লাসের টাইমিংটা ঠিক করতে এই 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে। ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আশা করি পারফেক্ট যে টাইম মেনটেন সেটা আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আজকেই ফার্স্ট ক্লাস, একটু কষ্ট হয়েছে আমার বুঝব্যাস করে আনতে, এই জন্য আর কি। ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে সব ঠিক হয়ে যাবে আশা করি। ওকে, এই হচ্ছে আমাদের টাইম মেনটেনের কথা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ নোভা, তারপর হচ্ছে গিয়ে ফাতেমা আক্তার, নীলা, ফাহিম, হাসিবুল, হিমিকা আফরিন, জাহিদ, লিমা, তারপরে নাহিদা, তারপর হচ্ছে আর কর জন্য বলবো, সব নাম তো বলতে পারতেছি না, দুঃখিত। হ্যাঁ, ফারুক, তারপর হচ্ছে নিসা, প্রণয়, তারপর তামান্না আক্তার, আবার যাক অনেকে আসছো, সোমায়া আক্তার, যাক অনেকেই আসছো, আমি খুশি হলাম। এখন আমরা মূল আলোচনা শুরু করবো ক্লাসে। হ্যাঁ, তো যেটা বলি, আমরা প্রথমত ক্লাসটা শুরু করার পূর্বে যেটা বলবো, বই নিয়ে একটু কথা বলবো, জাস্ট একটু ওয়েট। বই, আমি তোমাদের সামনে একটা বই নিয়ে আসতেছি। এই বইটা হচ্ছে আমাদের বলবিদ্যার যে বই, সেটা হচ্ছে এইটা। তো এই বইটার লেখকের নাম হচ্ছে প্রফেসর সিরাজুল ইসলাম খান, আর এই বইটার প্রকাশনী হচ্ছে কবির পাবলিকেশন। তোমরা যারা পদার্থ ডিপার্টমেন্টে আছো বা অন্য যে কোনো ডিপার্টমেন্টে থাকো না কেন, যদি তোমাদের এই বলবিদ্যা সাবজেক্টটা থাকে, তোমরা চাইলে এই কবির পাবলিকেশনের এই প্রফেসর সিরাজুল ইসলাম খান স্যারের বইটা কিনতে পারো। এই বইটা মোটামুটি সাজানো গোছানো, পড়লে সহজে বোঝা যাবে
কোনো কঠিন কিছু নাই, যতটুকু আমি বিশ্লেষণ করে পড়াচ্ছি বা দেখতেছি। চাইলে তোমরা এটা কিনতে পারো। এটা হচ্ছে বই নিয়ে একটা সাজেশন। সবাই কি কথা বুঝতে পারছো? একটু আমাকে এক বাক্যে উত্তর দিবা, রেসপন্স করতে হবে। ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট রেসপন্স পাওয়া। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। যা যা ভয়েসে কথা বলতে পারেন ভয়েসে কথা বলবেন। ওকে, এই বইটা আপনারা কিনবেন। যদি আপনারা এই বইটা না কিনে অন্য প্রকাশনী বই কিনতে পারেন বা চান, সেটাও কিনতে পারবেন। তবে কথা হচ্ছে মানসম্মত হতে হবে। এই বইটা মানসম্মত বইয়ের মধ্যে একটা, তো এই জন্য আমি তোমাদের সাজেস্ট করলাম। বলবিতার এই বইটা ক্রয় করার চেষ্টা করবা। আর যদি কোনো কনফিউজ থাকে, কলেজে যে স্যার তোমাদের পড়াবে সেই স্যারের সাথে আলোচনা করে কিনতে পারো, কোনো সমস্যা। আচ্ছা, তাহলে চলো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। আর গাইড নিয়ে কথা বলবো না এখন বর্তমানে, গাইড নিয়ে কথা পরে এক সময় বলবো। আপাতত আজকে ফার্স্ট ক্লাস আমরা শুরু করতেছি। গাইডের ব্যাপারটা আমরা পরে এক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাইকে বলি মনোযোগ দিয়ে দেখো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা মনে করো বা মনে হয়, অবশ্যই লগে লগে আমাকে প্রশ্ন করতে হবে, যেহেতু এটা আমাদের অফলাইনের মতো ক্লাস। মনে রাখতে হবে জুম অ্যাপের ক্লাস মানে অফলাইনের ক্লাস, এটা অনলাইন ক্লাস ভাইবা। সিনেমার মতো দেখলে কিন্তু ক্লাস হবে না বা পড়া শেখা হবে না। ওকে, তো আমি শুরু করতেছি। আমি তো নোট নিয়ে ক্লাস করাই, জাস্ট দেখো কীভাবে পড়াচ্ছি। তো আমি তো একটু আগে আলোচনা করলাম যে ব্যাপারটা নিয়ে, যে কোয়ান্টাম একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্ম, যেটা 2020 সালেই আমাদের যাত্রা শুরু হয়। তো আমাদের নোটের পরবর্তী অংশ। তো আমাদের এই ক্লাসটা হচ্ছে আজকে অনার্স ক্লাস, ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের ক্লাস আজকে হচ্ছে। তো অধ্যায়টা যে শুরু করতেছি, সে অধ্যায়টা হচ্ছে কি, ফার্স্ট অধ্যায় ভেক্টর বিশ্লেষণ। এইটাই হচ্ছে আমার এই বইটার প্রথম অধ্যায়। তো দেখি এই ভেক্টর বিশ্লেষণ এই অধ্যায়টা নিয়ে যদি আমি একটু কথা বলি, তোমরা ধারণা পাবা। আমরা যখন ইন্টারে পড়ছিলাম ভেক্টর, সেম টু সেম ভেক্টর এখানে বেশিরভাগ আছে। ভেক্টর বীজগণিত পড়ছিলাম একটা পার্ট, আর একটা পড়েছিলাম কি ভেক্টর ক্যালকুলাস। এই দুইটা বিষয় মিলেই এই অধ্যায়টা সাজানো। তবে কিছু অংশ আমাদের এক্সট্রা থাকতে পারে, সেটা আমরা দেখব আস্তে আস্তে। আচ্ছা বলি, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ম্যাথ ক্লাসটা হবে এই ক্লাসটার পরপরই। এই ক্লাসটা যখন শেষ হবে এই ক্লাসটার পরপরই হবে। তবে এই ক্লাসটা শেষ হতে একটু দেরি হইতে পারে আজকে, কারণ কি এটা তো আমি একটু অনেকক্ষণ এক্সট্রা কথা বলছি। তো এক্সট্রা কথা বলার জন্য একটু টাইম সেখানে চলে গিয়েছে। এই ক্লাসটা শেষ হওয়ার পরপরই হবে। আমি জানাবো বাবা, তো ফিজিক্সে এই ক্লাসটা করো। এরপর হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের যে ক্লাসটা আছে, আমাদের যে ফাংশন, সেটা আর কি। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে এই সাবজেক্টটা আমাদের না নাকি? আচ্ছা, এই ফিজিক্স সাবজেক্ট থাকার কথা, বুঝছো? এই ফিজিক্স সাবজেক্ট, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে গিয়ে কী বলে ফিজিক্স, মোটামুটি থাকার কথা। যারা কি এটা নাও, যা এই সাবজেক্ট নাও, তাদের থাকার কথা। তারপর দেখতে পারো চাইলে। ওকে, তো যে বলতেছিলাম, কথায় আসি, আমরা ক্লাসে আসি। তো আমাদের ভেক্টর বিশ্লেষণ অধ্যায়টা দুইটা পার্ট, একটা হচ্ছে ভেক্টর বীজগণিত, এটা হচ্ছে কি ভেক্টর ক্যালকুলাস। তো আজকে আমরা ভেক্টর বীজগণিত দিয়ে শুরু করব, পার্ট 1 ভেক্টর বীজগণিত। মনোযোগ দিতে হবে ক্লাসে। যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবা। হ্যাঁ, নোভা কিছু বলবা? স্পিকার অন হয়েছে, যদি চাও বলতে পারো। আর স্পিকার যদি অন হয়ে যায় তাহলে অফ করে দিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি শুরু করি। দেখো, ভেক্টর বীজগণিত পার্ট 1। তো আমাদের প্রথম মতো এই অধ্যায়গুলো আমরা পড়ব টপিক ওয়াইজ। আমাদের টপিক ওয়াইজ পড়তে হবে। তো আমি 1 নম্বর টপিক থেকে শুরু করতেছি। টপিক 1, এই টপিকটার নাম হচ্ছে ভেক্টর বা সদিক রাশি বা দিক রাশি চেনার উপায়। এখন কথা হচ্ছে, স্যার আমাদের মেন বইতে কি এই টপিক দিয়েই শুরু হয়েছে? আমি তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। আমি মেন বইটা একটু খুলে দেখাচ্ছি। দেখো, মেন বইটা একটু আমি দেখাই। মেন বই যে টপিক দিয়ে শুরু হয়েছে আমি তোমাদের একটু বুঝাই দিই, তাহলেই হবে। আসলে সব তো আসলে আমাদের এত অগ্রিম করতে হবে না। দেখো, ভেক্টর বীজগণিতে শুরু হয়েছে এইগুলা দ্বারা। ভেক্টর স্কেলার রাশি আমরা তো সবাই পড়ে এসেছি। স্কেলার রাশি কাকে বলে? যেসব প্রাকৃতিক রাশি শুধু মান আছে, কোনো দিক নেই, তাকে স্কেলার রাশি বলে। যেমন উদাহরণ দৈর্ঘ্য, ভর, সময়। ভেক্টর রাশি কি? যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাদের ভেক্টর রাশি বলে, বা দিক রাশি বা সদিক রাশি বলে। যেমন সরণ, বেগ, ত্বরণ বল ইত্যাদি। এগুলো কিন্তু আমরা পারি, যেহেতু পারি এগুলো নিয়ে আর তেমন ডিটেলস আলোচনা করলাম না বা লিখলাম না। এরপর হচ্ছে নিচে আছে আমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে একটা পার্থক্য। এই পার্থক্যের যে ছকটা আছে এটা একটু মুখস্থ করার চেষ্টা করবা। এখান থেকে ইম্পর্টেন্ট যে অংশগুলো সেগুলো মনে রাখবা, পরীক্ষাতে কাজে লাগতে পারে। তো এইগুলো বোঝানোর এখন প্রয়োজন নাই বর্তমানে, কারণ কি এগুলো আমরা পড়ে এসেছি, জানি। তো যেগুলো মেন পয়েন্ট আমরা সেগুলো নিয়ে ক্লাস আলোচনা করব, মূলত নোট নিয়ে সেগুলোই সাজাবো, যাতে করে আমাদের মোটামুটি ওভারঅল হয়ে যায়।
এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা, যে আমরা জাস্ট বইয়ের প্রথম অংশে এগুলো দেখতে পাই, এগুলো আমরা যেহেতু জানি তো আমি এগুলো নোটের মধ্যে লিখি নাই, মেইন অংশ থেকে আমি শুরু করতেছি। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও প্লিজ, যারা যারা আছো বর্তমানে, কথাটা ক্লিয়ার? রেসপন্স করতে হবে। ওকে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, যারা জয়েন করছো এভাবে রেসপন্স করবা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি যাই। তো এরপর হচ্ছে আমরা যাচ্ছি এখন আমাদের চেনার উপায়, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, টপিকে ভেক্টর বা সদিক বা দিক রাশি চেনার উপায়। ভেক্টরের 3টা নাম, ভেক্টর রাশি, সদিক রাশি বা দিক রাশি। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যে কোনো ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। যে কোনো ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা যায়। প্রথম যে পার্ট সেটা হচ্ছে অক্ষর দ্বারা। প্রথম পার্টের নাম হচ্ছে অক্ষর দ্বারা। এই অক্ষর দ্বারা যখন প্রকাশ করব, এটাও আবার 4 রকমভাবে প্রকাশ করা যায়। এটা আমরা এখন দেখব, ঠিক আছে? মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা। আমরা যখন ভেক্টরটা পড়তেছি, এখন ভেক্টরের প্রকাশটা আমার জানতে হবে, কারণ পরীক্ষাতে ভেক্টরের প্রকাশ থেকে আমাদের লিখতে হয়। লিখতে হয় বলতে আমাদের ভেক্টর দিয়ে কাজ করতে যেহেতু সেগুলো আমার জানতে হয়। তো এখানে বলতেছে যে অক্ষর দ্বারা আমরা শিখেছি যে যে কোনো একটা সিম্বলকে ভেক্টর দিয়ে লিখতে চাইলে সে জায়গার মধ্যে জাস্ট একটা তীর চিহ্ন দিতে হয়। যেমন দেখো, এ একটা অক্ষর, তো এই অক্ষরের ভেক্টর রূপটা দেখতে হবে ঠিক এ লিখে জাস্ট উপরের দিকে কি করতে হবে, একটা সিম্বল দিতে হবে, তীর চিহ্নের মতো টিক চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে আমাদের এ অক্ষরের ভেক্টর রূপ। এতটুকু ক্লিয়ার? দ্রুত রেসপন্স করবেন, হ্যাঁ বা না। বুঝতে পারছেন তো এতটুকু? আচ্ছা, এরপরে যাচ্ছি পরবর্তী। বি যদি একটা ভেক্টর হয়, বি ভেক্টরের রূপটা হচ্ছে, আগে দিয়েছিলাম তীর চিহ্নটা সুন্দর করে, এখন তীর চিহ্ন না দিয়ে জাস্ট একটা সিম্বল দাগ দিব, সিম্পল একটা দাগ দিব, উপরে একটা দাগ দিয়ে বুঝাইলো এটাকে ভেক্টরের রূপ বোঝানো হয়। শেষ। এরপর হচ্ছে তৃতীয় একটা অক্ষর নিলাম সি। এই সিকে যদি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই, এইভাবে প্রকাশ করা যায়, নিচে দাগ দিয়ে। আগে ছিল কি উপরে দাগ দিয়ে, এখন নিচে দাগ দিয়ে। আর প্রথমটা ছিল কি সুন্দর একটা তীর চিহ্ন দিয়ে। তো এটা দিয়েও লেখা যায়, এটা দিয়েও লেখা যায়, এটা দিয়েও লেখা যায়। হয়ে গেল। সর্বশেষ যে সিস্টেমটা সেটা হচ্ছে একটা ওয়ার্ডকে যদি আমরা এইভাবে লিখি, যেমন লেখা আছে ই অক্ষরের ভেক্টর রূপ, এইরকমভাবে লিখছি। আচ্ছা বলো তো, এই ই আর এই ই এর মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে পার্থক্য আসলে কোথায়? এখানেও ই দেখতে যেমন, এখানে ইউ দেখতে তেমন, কোনো দাগ টাগ নাই, উপরে নিচে কোনো দাগ নাই। ভেক্টর এটা বোল্ড করা। চমৎকার, থ্যাংক ইউ নোভা, জাবিন, তাসনিম, নোভা। খুবই দুর্দান্ত তুই উত্তর দিয়েছো নোভা। আজকে আমাদের ফার্স্ট ক্লাস, নোভার উত্তরটা চমৎকার ছিল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তর হচ্ছে এটাই, যে এই যে সিম্বলটা এটা হচ্ছে কি আমাদের চিকন করে, আর এটা হচ্ছে কি মোটা করে দেওয়া। তো যেহেতু এখানে মোটা করে দেওয়া, তার মানে এটা একটা ভেক্টরের প্রকাশ। ভেক্টরের প্রকাশ, এটা একটা ভেক্টর সিম্বল। তার মানে সামার অফ দ্য পার্ট, যে কোনো একটা অক্ষরকে তীর চিহ্ন দিয়ে পরিপূর্ণভাবে প্রকাশ করলে সেটাও ভেক্টর, অথবা একটা দাগ দিয়ে বুঝালে উপরে এটাও ভেক্টর, অথবা নিচে দাগ দিলেও ভেক্টর, অথবা মোটা করে লিখলেও সেটাও কি ভেক্টর সিম্বল বুঝায়। এই আইটেম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখন নেক্সট পরবর্তী অংশে যাচ্ছি। এতটুকু ক্লিয়ার, বুঝতে পেরেছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যে নীলা, ফাহিম, হাকিম আফরিন, জাহিদ, নাহিদা, প্রণয়, তারপর হচ্ছে শুভেন্দু মণ্ডল, তামান্না আক্তার, টেকনো K67, তোমার নাম জানি না। তোমাদের কোনো প্রশ্ন নাই? তোমরা তো হ্যাঁও বলো না, নাও বলো না, কিছুতে বলো না, বলতে হবে তো। ক্লাসে কোনো প্রশ্ন নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যাচ্ছি নেক্সট। আরেকটা বিষয় বলি, শোনো, ক্লাস আজকে প্রথম তো, আমার ক্লাসটার একটা নিয়ম হচ্ছে রেসপন্স প্রয়োজন প্রতিটা মুহূর্তে। তুমি যদি চ্যাট বক্সে রেসপন্স করো তাহলে হবে, ভয়েসে করলে আরও ভালো হয়। যারা ভয়েসে করতে পারো ওয়েলকাম তোমাদের, আর যারা ভয়েসে করতে, হ্যাঁ কি বললা বুঝি নাই প্রণয়, আবার বলো। পিডিএফ বলতে আমি নোটটা ছবি তুলে দিব, গ্রুপে দিব, আর ক্লাস রেকর্ড চলতেছে, ইউটিউবে আপলোড হবে, দেখে নিতে পারবে, সমস্যা নেই। যা যা পড়াচ্ছি এগুলো কিছু লিখতে হবে না, আমি দিয়ে দিব সব, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সট যাচ্ছি, পরবর্তী খেয়াল করো। এখন 2 নাম্বার যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের সরল রেখা দ্বারা। এই সরল রেখা দ্বারা এটা আমরা একটা বেসিক চিত্র দিয়ে শিখব। সরল রেখা দ্বারা যখন আমরা ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করব, সেটা কীরকমভাবে হবে, এটা হয়তো তোমরা দেখেছো, অনেকেই দেখে থাকতে পারো, না দেখলে আজকে দেখো, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে উপস্থাপন করা, যেটাকে বলা হয় সরল রেখা টাইপ।
মনে রাখবা ভেক্টর কখনো কিন্তু বক্ররেখা হয় না। ভেক্টরের যে সিম্বল সেগুলো কখনো কি হয় না, বক্ররেখা হয় না, অলওয়েজ কি হয়, সরল রেখা টাইপ হয়। যেমন এটা একটা সরল রেখা, যে সরলরেখা এটা হচ্ছে শুরু বিন্দু, এখানে হচ্ছে শেষ বিন্দু। শুরু হচ্ছে এ বিন্দুতে, শেষ হচ্ছে বি বিন্দুতে, আর তীর চিহ্ন বি বিন্দুর দিকে। শুরু বিন্দুকে বলা হয় পাদবিন্দু, শেষ বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। ওকে, তো এই বিষয়টাই আমরা বুঝলাম, এটা একটা ভেক্টর সাইন বা ভেক্টর সিম্বল, যেখানে একটা সরলরেখা দেওয়া আছে। আর এই জিনিসটা দুইটা ফরম্যাটে সাজানো, একটা হচ্ছে বিন্দুর সাহায্যে আর একটা হচ্ছে অ্যালফাবেট ওয়ার্ডের সাহায্যে। যেমন দেখা যাচ্ছে যে আমি এই এ আর বি এর মাঝখানে একটা পি লিখছি, তবে পি লেখার পর একটা সিম্বল দিয়েছি, তীর চিহ্ন। তার মানে এই চিত্রটার দুইটা পরিচয়, একটা পরিচয় হচ্ছে শুধু সিম্বল দিয়ে, আরেকটা পরিচয় হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে। পরীক্ষাতে এরকম বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমাদের ম্যাথ আসবে, সেগুলো আমরা দেখব। ভেক্টর আবার তৈরি করতে হবে, সেগুলো আমরা বুঝবো। তো আপাতত এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা যে হ্যাঁ, এই চিত্রটার দুইটা পরিচয় আছে, একটা হচ্ছে অ্যালফাবেট ওয়ার্ড, আর একটা হচ্ছে বিন্দুর মাধ্যমে প্রকাশ করা, দুইটা বিন্দুর সাহায্যে প্রকাশ করা। এতটুকু কথা ক্লিয়ার, বুঝতে পেরেছ? দুইটা পরিচয় আছে এখানে। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এরপরে যাচ্ছি পরবর্তী। Clear. থ্যাংক ইউ। এখন আমাদের প্রকাশ শিখতে হবে আর মান বের করার নিয়মটা শিখতে হবে। প্রকাশ আমরা দুইভাবে প্রকাশ করব, প্রথমে অ্যালফাবেট দিয়ে প্রকাশ করতে পারি, পরে হচ্ছে গিয়ে বিন্দু। ভেক্টর রাশির প্রকাশ, যে তোমার পি অ্যালফাবেট দিয়ে ভেক্টর প্রকাশ করছে, ভেক্টর দিয়ে জাস্ট সাইন দিলাম। আর বিন্দুর সাহায্যে যদি আমরা প্রকাশ করতে চাই, আমি এখন তোমাদের প্রশ্ন করি, বলো আমরা এ আর বি এর সাহায্যে প্রকাশ করব। আচ্ছা, আমি কি লিখবো বি এ ভেক্টর নাকি এ বি ভেক্টর? AB vector. চমৎকার, ভেরি গুড। আমাদের কিন্তু আগে এ লিখতে হবে, এই যে আগে লিখতে হবে এ, পরে লিখতে হবে বি। যদি কেউ আগে বি আগে লেখো তাহলে পুরোটাই কাটা যাবে, কারণ কি ভেক্টর জিনিসটার মধ্যে দিকের একটা ব্যাপার স্যাপার আছে। ভেক্টরের মধ্যে কি আছে, দিকের একটা ব্যাপার স্যাপার আছে। আর দিকের জন্যই যেটা আগে থাকবে সেটাকে আগে লিখতে হবে, যেটা পরে থাকবে সেটাকে পরে লিখতে হবে, তারপর লিখতে হবে ভেক্টর সিম্বল বা সাইন। কথা ক্লিয়ার বুঝছেন? যদি বি এ ভেক্টর কেউ লিখে থাকেন তাহলে পুরোটাই কাটা যাবে, এ বি ভেক্টর লিখতে হবে, মনে থাকবে কথা? জি স্যার। জি আচ্ছা, ভাইয়া। এর পরবর্তী যে অংশ, আমরা এখন মান বের করতে চাই। মান যদি আমরা বলি যে হ্যাঁ, পি ভেক্টরের সিম্বলের মান কেমনে বের করে, এ বি ভেক্টরের মান কেমনে বের করে, এটা বের করার জন্য আমাকে আবার প্রতীক জানতে হবে। এটা আবার ম্যাথ সলভ করব পরবর্তীতে, আপাতত প্রতীকটা শিখি। হ্যাঁ, এটা আমার লিখতে হবে কিন্তু। তো একটা মডিউলাস দিবা, মডিউলাস ভেক্টর রাশির মান প্রকাশ করার যে নিয়ম সেটা হচ্ছে মডিউলাস। পি ভেক্টরটা লিখে দুই পাশে মডিউলাস, একই রকমভাবে এ বি ভেক্টর লিখে দুই পাশে মডিউলাস। ব্যাস, এইভাবে ভেক্টর রাশির মান বের করার প্রতীকটা লিখতে হবে। প্রতীক না লিখলে নাম্বারটা কাটা যাবে। আবার তুমি মান বের করতে পারবা, সূত্র হয়তো জানো, নিয়ম মনে আছে, কিন্তু হচ্ছে প্রতীক লিখতে গিয়ে ভুল করলে নাম্বার কাটা যাবে। এভাবেই আমাদের ভেক্টর রাশির প্রকাশ করতে হয়, আর মান বের করার প্রকাশ করতে হয় জাস্ট আমাদের মডিউলাস ব্যবহার করতে হয়। কোনো প্রশ্ন আছে এখানে? যতটুকু পড়াইছি বুঝাইছি, এনিওয়ান? না। আচ্ছা, এখন একটা বিষয় বলি, এই জুমের নিয়ম হচ্ছে 40 মিনিট ক্লাস করার পরে লিঙ্ক কেটে যায়, নতুন লিঙ্ক নিতে হয়। তো আমার ক্লাস এখনও শেষ হয় নাই, ম্যাথ ক্লাস এখনও ম্যাথ ক্লাস বলে ফিজিক্স ক্লাস এখনও বাকি আছে। তো আমি এই লিঙ্কটা, এই রেকর্ডটা সেভ করতেছি, তোমরা 5 মিনিট ওয়েট করো। 5 মিনিট পর একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে পরবর্তী অংশ দেখাবো, এরপরে ম্যাথ ক্লাস শুরু হবে ম্যাথমেটিক্সে, ঠিক আছে? তো 5 মিনিট পর তোমরা আইসো। আপাতত ক্লাসটা আমি এই মুহূর্তে রেকর্ড সেভ করলাম, কেউ চলে যাও না, কিন্তু ক্লাস শেষ হয় নাই। ফিজিক্সের বাকি অংশ এখনও আমি পড়ি নাই, কারণ আমাদের লিঙ্কটা কেটে যাবে একটু পরেই, ঠিক আছে? তো নিয়ম বলে দিলাম, জুমের নিয়ম হচ্ছে 40 মিনিট টানা ক্লাস করার পর নতুন লিঙ্ক দিতে হয়। তা প্রায় 40 মিনিট হয়ে গেছে, তো এখন আমি এই রেকর্ডটা সেভ করে রাখতেছি, আর লিঙ্কটা 5 মিনিট পর দিচ্ছি, রেকর্ডটা সেভ হতে হতে যতক্ষণ লাগে, ঠিক আছে? পরবর্তী লিঙ্কে আসবা কিন্তু, ফিজিক্সের পরবর্তী অংশ দেখব। তো ক্লাসের রেকর্ডটা আমি সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের পদার্থবিজ্ঞান যে সাবজেক্টটা বলবিদ্যা, এই বলবিদ্যার আজকে এই মুহূর্তে আমরা এখন পরবর্তী অংশে আছি। তো আজকের ফার্স্ট লেকচারে আমরা একটু আগে যেটা পড়েছিলাম, ভেক্টরের যে মূল কনসেপ্ট, সেটার উপর ভিত্তি করেই আমাদের বইয়ের পরবর্তী টপিক নিয়ে আলোচনা। এই টপিকটা আমরা মোটামুটি ইন্টারে থাকতে অনেক আলোচনা করেছি বা দেখেছি। তো টপিকটা হচ্ছে টপিক 2, একক ভেক্টর, আয়ত্ত একক ভেক্টর এবং হচ্ছে অবস্থান ভেক্টর, এই সম্পর্কিত বেসিক আলোচনা। আচ্ছা, তো আমি শুরু করতেছি, মনোযোগ দিও। মনোযোগ দিতে হবে, যদি না বুঝো অবশ্যই প্রশ্ন করবা। প্রথম টপিকটার নাম হচ্ছে একক ভেক্টর বা
সমান্তরাল একক ভেক্টর। একটা কথা মনে রাখবা, একক ভেক্টরকে সমান্তরাল একক ভেক্টরও বলা যায়। কি বললাম? একক ভেক্টরকে সমান্তরাল একক ভেক্টর বলা যায়। থ্যাংক ইউ হাকিম আফরিন, তারপর হচ্ছে নোভা, তামান্না, প্রণয় আবার জয়েন করার জন্য। আবার একটু পর আমার হায়ার ম্যাথ ক্লাসও আছে, যেটা হচ্ছে ক্যালকুলাস, সেটাতেও থাকবা। খুবই ইম্পর্টেন্ট টপিক, ফাংশন নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ওকে, তো যেটা বলতেছিলাম, আমাদের এই একক ভেক্টর যেটা, সেই একক ভেক্টরকে আমরা সমান্তরাল একক ভেক্টর নামেও কি চিনে থাকবো। মনে রাখবা, পরীক্ষা যদি আসে সমান্তরাল একক ভেক্টর কি, তাহলে শুধু একক ভেক্টর লিখলেও হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা সংজ্ঞা পড়ব পরীক্ষাতে আসার মতো। তো আমরা সবাই জানি যে যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। এই এককের মধ্যেই উত্তরটা দেওয়া আছে যে একক, এককের ক কেটে দাও, হবে কি 1। 1 মানে যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। এখন এই একক ভেক্টরের যেই সিম্বলগুলো সেগুলো আমাদের চিনতে হবে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে মূল ভেক্টর বা মেইন ভেক্টর সেগুলোকে বড় অক্ষরের হরফ দিয়ে লিখতে হয়, যেমন বড় অক্ষর এ, বড় অক্ষর বি, বড় অক্ষর সি। কিন্তু যখনই আমাদের একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর কনসেপ্টটা থাকবে, তখন কিন্তু বড় অক্ষর লিখলে নাম্বার কাটা যাবে, নাম্বার দেওয়া হবে না। সবসময় মনে রাখতে হবে একক ভেক্টর লিখতে হয় ছোট অক্ষর স্মল লেটারে, যেমন ছোট অক্ষর এতে, ছোট অক্ষর বি, ছোট অক্ষর সি, ইটিসি ইটিসি। এই কথাটা মনে থাকবে সবার, একটু আমাকে জানায়ও। বড় অক্ষর দিয়ে লিখবো মেইন ভেক্টর, আর একক ভেক্টরকে লিখতে হবে ছোট অক্ষর বা স্মল লেটার দিয়ে। কথা কি বুঝতে পেরেছো আফরিন, নোভা, প্রণয়, তামান্না? মনে থাকবে? আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমরা তো মোটামুটি বুঝতে পারলাম যে ছোট অক্ষর দিয়ে লিখবো এ বি সি। এখন ওই যে মাথার উপরে যে একটা সিম্বল, এটাকে কি বলে বলো তো একটু? আমরা পড়ছিলাম, ভেরি গুড, ক্যাপ বলে। হ্যাঁ, আমাদের একক ভেক্টরের প্রত্যেকটা সিম্বলের উপর একটা এই তীর চিহ্নের মতো এটা থাকে, এটাকে বলা হয় ক্যাপ। তো একক ভেক্টরকে এ ক্যাপ কমা বি ক্যাপ অথবা সি ক্যাপ এগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন একটা কথা হচ্ছে একক ভেক্টর যে বিষয়টা, এটা আমরা আসলে ওগুলোকে ভুইলা যাই। একক ভেক্টর বের করার একটা প্রসেস আছে। আমরা সূত্র মুখস্থ করি, তো অনেক সময় সূত্র মনেও থাকে না। তো সূত্র মুখস্থ করার চাইতে একটা টেকনিক ফলো করলে একক ভেক্টর ইজিলি বের করা যাবে। আচ্ছা, নোভা কিছু কি বলতে চাইছিলা? স্পিকার অন হয়েছিল। নোভা, যদি বলতে চাও বলতে পারো। আচ্ছা, তো বলি, যদি কেউ প্রশ্ন করতে চাও অবশ্যই স্পিকার অন করে প্রশ্ন করবা, সমস্যা নেই, চ্যাট বক্সে বলা যাবে। তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা জিনিসটা শিখবো, যে আমি একটু দেখাচ্ছি, এই যে এটাকে আমি একটু লিখলাম, এইটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় ক্যাপ, বাংলায় বলা হয় টুপি, এটা আমরা জানি, তারপর লিখলাম আর কি। এখন আমরা শিখবো আমাদের একক ভেক্টর বের করার যে টেকনিক, সেই টেকনিকটা জাস্ট খেয়াল রাখো। একক ভেক্টর, যে কোনো একক ভেক্টর বের করার জন্য সূত্র হচ্ছে একক ভেক্টর ইকুয়াল টু ভেক্টর রাশি ডিভাইডেড বাই ভেক্টরের মান। ভেক্টর রাশি ডিভাইড বাই ভেক্টরের মান। রাকিব জয়েন করছো, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে স্যার এখানে, আচ্ছা আমাকে স্যার বলো বা ভাইয়া বলো, এটা আমি ডাজেন্ট ম্যাটার, আমি আগে থেকে বলে দিই, আমি আসলে এই বিষয় নিয়ে কোনো মাইন্ড করি না। তোমরা তোমাদের পক্ষে যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ হয় সেটাই তুমি বলবা। আমাকে যে স্যার বলতে হবে এরকম না, বা ভাইয়া বলে যে মাইন্ড করবো এরকমও না। তোমাদের যেটা বলে কমফোর্ট ফিল হয় বা ভালো তোমরা মনে করো বা ইজি হয় সেটাই বলতে পারো, নো সমস্যা। তবে একটু নিয়মিত লেখাপড়া করতে হবে, নিয়মিত ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। তো একক ভেক্টরের যেই উত্তরটা আমরা দেখতে পাচ্ছি বা সূত্রটা, প্রথমে লিখবো উপরে ভেক্টর রাশি, আর নিচে লিখবো কি ভেক্টর রাশিটার মান। যেই ভেক্টর রাশি উপরে লিখবো তার মানটা কি লিখবো, নিচে লিখে দেব। এখন এই সূত্র দিয়ে চলো আমরা 3টা ফরম্যাটের একক ভেক্টরগুলো তৈরি করি। প্রথমে এই এ ক্যাপের একক ভেক্টর তৈরি করব, এরপরে বি ক্যাপের, এরপরে সি ক্যাপের। আমি একটা দেখা দিই, বাকিটা তোমরা উত্তর দিবা। হ্যাঁ, এই হচ্ছে, মনে করো আমি জুম করি তাহলে ইজি হবে। দেখো, একক ভেক্টরকে তো আমরা ছোট অক্ষর সিম্বল এ ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। যখনই আমরা এ ক্যাপ লিখতেছি তখন আমার উপরে হবে এই ছোট অক্ষর এ এর বড় অক্ষর যে ভেক্টর রাশি, সেটা কি হবে, সেটা হবে এরকম যে বড় অক্ষর এ ভেক্টর, বড় অক্ষর এ ভেক্টর, আর নিচে হবে সেই ভেক্টরটির মান। আর আমরা সবাই কিন্তু শিখেছিলাম একটু আগে যে একটা ভেক্টর রাশির মান প্রকাশ করার জন্য মডিউলাস ব্যবহার করতে হয়।
তো যেহেতু এটা হচ্ছে সিম্বল এ ছোট অক্ষর, তো এটার বড় অক্ষর হচ্ছে বড় অক্ষর এ, আর যেহেতু লিখতে হয় ভেক্টর রাশি, তাহলে যে ভেক্টর সাইন দিলাম, আর নিচে লিখতে হবে এই ভেক্টর রাশির মান। আর ভেক্টরের মান কীভাবে লেখে, জাস্ট ভেক্টর সাইনটা লিখে দুই পাশে মডিউলাস দিতে হয়, হয়ে গেল। এই হচ্ছে আমাদের এ ক্যাপের যেই সূত্র, ছোট্ট অক্ষর এ একক ভেক্টর যেটা এ ক্যাপ, তার সূত্র। একটু আমাকে জানাও সূত্রটা যে প্রতিস্থাপন করলাম বা লিখলাম দেখে দেখে ফরম্যাট বুঝে বুঝে বুঝতে পারছো কিনা সবাই? সবাই কি বুঝতে পেরেছ? কার কোনো প্রশ্ন আছে প্লিজ? আচ্ছা, একটা বিষয় আমি তোমাকে বলি, সেটা হচ্ছে কি, পরীক্ষা আমরা যখন এতদিন পড়ছিলাম এটাই পড়ছিলাম, জাস্ট উপরে লিখছিলাম এই ভেক্টর, নিচে হচ্ছে এই ভেক্টরের মান। এখন কথা হচ্ছে গিয়ে আমরা যদি বি সিম্বল দিয়ে প্রকাশ করতে চাই, বলতো তাহলে বি সিম্বলের একক ভেক্টরের সূত্রটা কিরকম হবে, উপরে কি হবে আর নিচে কি হবে? বি ভেক্টর বাই বি ভেক্টরের পরমান। ভেরি গুড, উপরে হবে বি ভেক্টর, সরি আমি তো মানে ভুল লিখছি, দুঃখজনক বিষয়। আচ্ছা হ্যাঁ, সামথিং মিস্টেক, যেহেতু আমি ভুল করছি দুঃখিত, তো আমি একটু কারেকশন করে দিই। হ্যাঁ, আসলে আজকে তো প্রচুর তাড়াহুড়া করে আমি নোট করছিলাম, তো এই জন্য আমার এটা খেয়াল ছিল না। বড় অক্ষর হবে, ছোট অক্ষর লিখলে কিন্তু হবে না, অবশ্যই লিখতে বড় অক্ষর। যাক, এটা বেশি কারাগারি হয় নাই, যাক সুন্দর হয়ে গেছে। বড় অক্ষর বি ভেক্টর, তো বড় অক্ষর বি ভেক্টর বাই সেই বি ভেক্টরে কি মডিউলাস। এই ক্লাসে বাকি আমাকে বলতে হবে প্লিজ, কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলেন, না থাকলে আমি চলে যাই নেক্সট পরবর্তী। নোবাত উত্তর দিয়েছে অনেকটা, বাকিদের রেসপন্স আমি পাচ্ছি না তেমন, বাকি একটু রেসপন্স করো, হ্যাঁ না বলো। নীলা আসো, হাকিমে আফরিন আসো, প্রণয়, রাকিব, তামান্না, কিছু বলতে পারো চাইলে, আর যদি না থাকে সমস্যা নাই। তাহলে আমি বাকিদের কাছ থেকে প্রশ্ন, আচ্ছা বলো বাকিরা, নোবা তো একটা উত্তর দিয়েছি, এবার বাকিদের কাছ থেকে উত্তর চাচ্ছি, যে কেউ বলতে পারো যে সি ক্যাপের যে একক ভেক্টর সেটা কীভাবে লিখবো, বাকিদের কাছ থেকে। নোভা একটা উত্তর দিয়েছে, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ প্রণয়, উত্তরে রাইট। এই তো এরকম রেসপন্স করলে হয়ে যায়, জাস্ট বি এর জায়গায় সি হবে, জাস্ট সি ভেক্টর বাই সি ভেক্টরের মান, হয়ে গেল। তো এগুলো আমরা জানি, সব এগুলো জানি, তারপরে পড়তেছি, কারণ ইন্টারে দেখবা এগুলোই, সরি ইন্টারে বলে অনার্সে এগুলোই সব আগের মতোই, তবে একটু চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। প্রাথমিকভাবে আমরা একটু রিভিশন করলাম, বেসিক দেখলাম। ওকে, এরপর হচ্ছে পরবর্তী সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিক, সেটা হচ্ছে এখন আমরা পড়ব, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, এখন এই আয়ত একক ভেক্টরের যেই সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমি তোমাদের কাছ থেকে আশা করি, দেখি কারো মনে আছে কিনা, কেউ বলতে পারবা আয়ত একক ভেক্টরের সংজ্ঞাটা কি ছিল বা কি পড়ছিলা? ইন্টারেটটা দিলেও হবে, সমস্যা নেই। এনিওয়ান? নীলা, হাকিমে আফরিন, নোভা, প্রণয়, রাকিব, তামান্না, কারো কি মনে আছে আয়ত একক ভেক্টর কাকে বলে? পরীক্ষাতে আমাদের সংজ্ঞা লিখতে হয়, এই জন্য সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসে, তো এই জন্য আয়ত একক ভেক্টর কাকে বলে কেউ কি বলতে পারবা? কারো কি মনে আছে? থাকলে বলো যে হ্যাঁ আছে, না থাকলেও বলো নাই, বলতে হবে, চুপ থাকলে তো চলবে না, বলতে হবে হ্যাঁ বা না। অক্ষ বরাবর যে ভেক্টরগুলা পরস্পর লম্ব অবস্থায় থাকে, তিনটা ভেক্টর, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলছো নোবা, আসলে ঠিক আছে, এটা আমরা বুঝছি, মানে এটা কনসেপ্ট, কিন্তু সংজ্ঞাটা আমাদের সংজ্ঞার মতো লিখতে হবে, তো আদারওয়াইজ তো নাম্বার বা কষ্টকর। যাক, নোবা চেষ্টা করছো, থ্যাংক ইউ সো মাচ নোবাকে। তাহলে আমি একটু দেখা দিই। হ্যাঁ, আয়ত একক ভেক্টর কাকে বলে এটা আমাদের খুব সুন্দরভাবেই লিখতে হয় পরীক্ষা যদি সংজ্ঞা আসে। তো আমি লিখছি, তোমরা চাইলে এইভাবে লিখতে পারো পরীক্ষার মধ্যে, কোনো সমস্যা নেই, উত্তরটা রাইট। আমি একটু জুমটা ঠিক করি, ওয়েট, দেখো। তো সংজ্ঞাটা হচ্ছে ঠিক এইরকম যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলা হয়। আমি আবারও বলতেছি, ত্রিমাত্রিক কারণ এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটা মাত্রা থেকেই কি আসে, আয়ত একক ভেক্টর আসে, জন্য ত্রিমাত্রিক। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কেন? বিজ্ঞানী রেনে দ্যাকার্তে ইনি আবিষ্কার করছিল এক্স অক্ষ বলতে কিছু আছে, ওয়াই অক্ষ বলতে কিছু আছে, জেড অক্ষ বলতেও কিছু আছে, তো তার নাম অনুসারেই এইটার নাম হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা।
আমি বিজ্ঞানের ইতিহাসটা বলে দিলাম, বা এটা আবিষ্কারের রহস্যটা তোমাদের বলে দিলাম। আচ্ছা, তো আমার স্টুডেন্টরা ফোন দিচ্ছে আর কি, ওরা পরীক্ষার্থী ব্যাচ পড়ছিল, তো ওইটাকে ফোন দিল, আমি কেটে দিলাম। দেখো, তো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার 3টি ধনাত্মক অক্ষ, অর্থাৎ পজিটিভ এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ, পজিটিভ জেড অক্ষ। তো এই 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর ক্রিয়া করে বা বিবেচনা করা হয় বা কাজ করে, তাদেরকেই মূলত আয়ত একক ভেক্টর বলা হয়ে থাকে। আয়ত একক ভেক্টর বলা হয়ে থাকে, যার সংজ্ঞা জাস্ট মুখস্থ করবেন। এখন কথা হচ্ছে, যা সংজ্ঞা তো স্যার পড়লাম, এখন এটা আমরা বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে, তাই না? আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিচ্ছি, দেখি কারো মনে আছে কিনা। ফাতেমা, আফরিন, নোভা, তারপর হচ্ছে তামান্না, প্রণয়, আয়ত একক ভেক্টরগুলোর পরিচয় কি তোমাদের মনে আছে, যে এগুলোকে আয়ত একক ভেক্টর বলা হয়? পড়ছিলাম, এনিওয়ান বলতে পারবা আয়ত একক ভেক্টরগুলো কি কি? হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ প্রণয়, উত্তর রাইট। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখন এই জায়গার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের আমি শেখাবো, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা সবসময় এই যে মূল বিন্দু থেকে ডান দিকে এক্স অক্ষ আঁকি, আর উপরের দিকে কি আঁকি? ওয়াই অক্ষ আঁকি। দেখতে পাচ্ছ, এই যে ডান দিকে হচ্ছে এক্স অক্ষ, উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ, পজিটিভ এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ। আচ্ছা, জেড অক্ষ আঁকবো আমরা কিভাবে বলো তো? এই জায়গার মধ্যে জেড অক্ষ কি আসলে আঁকা যাবে কি যাবে না? আঁকা যাবে? এই তলের উপর কি জেড অক্ষ আঁকা যাবে? এনিওয়ান? এই তলটির উপরে, আচ্ছা চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, হ্যাঁ ভেরি গুড, চমৎকার। আমি আসলে থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এই কনসেপ্টটা বোঝানোর জন্য তোমাদেরকে একটু হোল্ড করছি। আসলে এই সাদা কালো যে পেজ, এটা হচ্ছে দ্বিমাত্রিক, আমরা যে লেখালেখি করি এটা হচ্ছে দ্বিমাত্রিক, 2 ডাইমেনশন। 2 ডাইমেনশনে 3 ডাইমেনশন আঁকা সম্ভব না। কিন্তু আমরা যে ভুল কনসেপ্টটা চিন্তা করি, অনেকেই যে কাজটা করে জেড অক্ষ আঁকি। দেখো আমি জেড অক্ষ আঁকতেছি, দেখো প্রথমে যে এক্স অক্ষ আঁকছি, পরে ওয়াই অক্ষ আঁকছি, এখন আমি জেড অক্ষ আঁকবো। দেখো জেড অক্ষ হবে তল বরাবর উপরের দিকে, এই যে আঁকলাম। এই দেখো কলমটা কিন্তু চলে আসছে স্ক্রিনের সামনে, দেখছো জেড অক্ষ আমরা আঁকছি। এখন এই যে এই তল থেকে যে জেড অক্ষ আঁকছি, তোমরা কি কেউ জেড অক্ষ দেখতে পাচ্ছ আঁকা যে হয়েছে? আমি তো বলবো যে হ্যাঁ আমি আঁকছি, এটা আকাশে বাতাসে উঠতেছে জেড অক্ষটা। কথা মনে হয় বুঝতে পারছো? আমরা যদি জেড অক্ষ আঁকতে চাই, তাহলে এই তল বরাবর উপরের দিকে আঁকতে হবে। এখন উপরের দিকে তো আসলে আঁকা সম্ভব না, উপরের দিকে আঁকা সম্ভব, কিছু কিছু সম্ভব না। তো এই জন্যই দ্বিমাত্রিক কাঠামোতে ত্রিমাত্রিক বিষয়টা, জেড অক্ষ তো ত্রিমাত্রিক কাঠামো, এটা আঁকা পসিবল না। যদি আঁকতে হইতো তাহলে আমরা ঠিক এইভাবে কলম ধরতাম, ঠিক এই বরাবরই কি হইতো, আমাদের জেড অক্ষ হইতো, ঠিক এই বরাবরই, যে এই তল বরাবর জেড অক্ষ হইতো। এই জেড অক্ষটা, কলমটা হয়তো জেড অক্ষ, ডান দিকটা হতো এক্স অক্ষ, উপরটা হয়তো ওয়াই অক্ষ, আর কলামটা হচ্ছে জেড অক্ষ। কনসেপ্টটা কি বুঝতে পারছো এবার সবাই? এটা মেন কনসেপ্ট। ডান দিকটা এক্স অক্ষ, উপরের দিকটা ওয়াই অক্ষ, আর এই তল থেকে উপরের দিকটা হচ্ছে জেড অক্ষ, যেটা আমরা কলম ধরে রাখছি বর্তমানে। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? বলতে পারো চাইলে। জুই জয়েন করছো, থ্যাংক ইউ। এনিওয়ান, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এই যে কলমটা ধরে রাখছেন, যে কলমটা তো আসলে থাকবে না, সে দিলে কী হবে? পড়ে যাবে না? এখন জেড অক্ষ তাহলে আমি কেমনে আঁকবো? হিসাবের সুবিধার্থে আমরা যেই কাজটা করি, জেড অক্ষটাকে এইভাবে প্রকাশ করে থাকি। আসলে আসলে এইটা কিন্তু জেড অক্ষ না, এটা আমার অনেকে ভুল কনসেপ্ট। ঠিক আছে, অনেকে মনে করে স্যার তাহলে এইটাই জেড অক্ষ। যদি এটা জেড অক্ষ হইতো তাহলে কিন্তু এই কোণটা 90 ডিগ্রি হইতো। আমরা জানি প্রত্যেকটা অক্ষের সাথে প্রত্যেকটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেমন জেড অক্ষ যদি কলামটা হয় তাহলে জেডের সাথে এক্স 90, আবার এখান থেকে এটা 90, আবার এটা তো অবশ্যই 90, তাই না? তো এরকম কিন্তু 90 সবাই থাকবে, কিন্তু এই কলম তো আসলে রাখা পসিবল না এইভাবে, কলম তো পড়ে যাবে, তাই না? পড়ে গেছে। এখন কলম যেহেতু পড়ে গেছে, এভাবে এটা তো প্রকাশ করতে হবে। তো প্রকাশ করার জন্য হিসাবের সুবিধার্থে আমরা কি করি, এটা প্রকাশ করি। কিন্তু আমরা অনেকেই ভুল ভাবি যে হয়তো বা এটাই জেড অক্ষ। এইটা জেড অক্ষ হলে এই দুইটা যে কোণ, এই কোণটা হয় স্থূলকোণ, আবার এই কোণটা হয় স্থূলকোণ, 90 ডিগ্রি হয় না। এ হচ্ছে মূল কনসেপ্ট। এবার কি ব্যাখ্যা বুঝতে পারছো ক্লিয়ারভাবে? এটা জেড অক্ষ না, এটা প্রকাশ করা হয়েছে বুঝার সুবিধার্থে।
কথা ক্লিয়ার? এবার কার কোনো প্রশ্ন আছে এখানে? বলতে হবে, রেসপন্স করতে হবে। হ্যাঁ, এই কনসেপ্ট। আচ্ছা, এই হচ্ছে বিষয়, খেয়াল রাখবা। তো এরপরে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটা অক্ষ বরাবর আমরা কি করব, আয়ত একক ভেক্টরগুলো খেয়াল করি। এক্স অক্ষ বরাবর সবসময় ছোট অক্ষর আই ক্যাপ থাকবে, এটাকে বলা হয় এক্স অক্ষের আয়ত একক ভেক্টর। আর বড় অক্ষর ওয়াই অক্ষ বরাবর থাকবে ছোট অক্ষর জে ক্যাপ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। আর জেড অক্ষ বরাবর থাকবে ছোট অক্ষর কে ক্যাপ, এটা হবে জেড অক্ষের আয়ত একক ভেক্টর। ব্যাস, এই হচ্ছে মূল বিষয়টা আর কি। ওকে, তো আশা করি এই চিত্রটা বুঝতে পারছো ক্লিয়ারলি। এখন এই চিত্র থেকে ডান দিকে আমি এই কথাগুলো লিখছি, এইখানে যা দেওয়া আছে চিত্রটা, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ কাজ করে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ছোট অক্ষর জে ক্যাপ কাজ করে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর ছোট অক্ষর কে ক্যাপ কাজ করে। এই হচ্ছে মূল কনসেপ্ট আমাদের আয়ত একক ভেক্টর নিয়ে। প্রথমে সংজ্ঞা লিখতে হবে, তারপর চিত্রটা আঁকলে সুন্দর হয়। এরপর এগুলো কনসেপ্টগুলো আমাকে জানতে হবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো প্রত্যেকটা হচ্ছে আয়ত একক ভেক্টরের মূল কনসেপ্ট বা বেসিক আলোচনা। এই হচ্ছে মোটামুটি আমার পুরো ওভারঅল প্রথম ক্লাসের শেষ অংশ বলবিদ্যার আজকে। এখন আমাকে জানাও যতটুকু পড়াইছি বুঝাইছি কোনো প্রশ্ন আছে কিনা। একটু পর আমাদের কিন্তু কেমিস্ট্রি বলে ম্যাথ ক্লাস আছে। জেড ক্যান কে হয়েছে স্যার? আচ্ছা বলি, আমরা জানি আমাদের তিনটা অক্ষ থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এখন এক্স আর ওয়াই অক্ষ বরাবর আমরা যখন আই নিয়েছি, জে নিয়েছি, আর আমার বাকি থাকে কি কে ক্যাপ বাকি থাকে, সেই কে ক্যাপটাই আমরা জেড অক্ষে প্রকাশ করছি। এই হচ্ছে বিষয়। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আর বলি, আমাদের ম্যাথ ক্লাস আছে, কিন্তু ম্যাথমেটিক্সের ক্যালকুলাস ক্লাস আছে একটু পর, ঠিক 5 মিনিট পর লিঙ্ক আসবে, ঠিক আছে? তো জয়ী প্রশ্ন কি উত্তর পাইছো? জাস্ট কে ক্যাপটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক অক্ষ বরাবর একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর আই থাকে সবসময়, ওয়াই অক্ষ বরাবর সবসময় জে থাকে, জেড অক্ষ বরাবর কে থাকে সবসময়। এটা বিজ্ঞানীরা আমাদের ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিয়েছে, দেখে আমরা সেই হিসেবে শিখতেছি। বলো প্লিজ, রেসপন্স করো কার কোনো প্রশ্ন থাকলে। আর কোনো প্রশ্ন আছে? ভয়েসে বলতে পারো, চ্যাট বক্সে বলতে পারো। ওকে, তো আজকের মতো আমরা ক্লাসটার প্রথম লেকচার এখানে কমপ্লিট করতেছি। একটু পরে আমাদের যে ক্লাসটা আছে ক্যালকুলাসের ফাংশন, খুবই চমৎকার ক্লাসটা নোট করছি, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। হ্যাঁ, ক্যালকুলাসের প্রথম ক্লাস আজকে আমাদের ফাংশনের। হ্যাঁ, নোভা কিছু বলবা? স্পিক অন হয়েছে। ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে, রেকর্ড করব। ক্লাস আজকে একটু কষ্ট করে করো, আমার তো আজকে একটু এলোমেলো হয়ে গেছে, তো ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড করব, ঠিক আছে? তো বলি সবাইকে, আমার ক্লাস একটু পরে হচ্ছে সানজিদা ইসলাম, একটু পরে আমাদের ক্যালকুলাস ক্লাস আমি দিচ্ছি লিঙ্ক, 5 মিনিট পর সবাই আসো। ক্যালকুলাসের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ফাংশনের প্রথম ক্লাস আজকে, খুবই চমৎকার একটা আইডিয়া দিয়ে আমরা ফাংশন শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই মুহূর্তে আমরা প্রথম ক্লাসটা এখানে শেষ করলাম। একটু পর 5 মিনিট পর আমাদের ক্যালকুলাসের ফার্স্ট লেকচার ফাংশন থেকে শুরু হচ্ছে, সবাই অংশ নিও।